Hello and welcome everybody. This is Arabul Rahman. Welcome to the Way of Solution. 13ই জুন 2026 আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার বা এমসিকিউ ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বে আবারও একবার সকলকে স্বাগতম জানাই। স্টুডেন্টস, আজকের পর্বটিতে আমরা লেটেস্ট কিছু গুরুত্বপূর্ণ নিউজের উপর থেকে কারেন্ট অ্যাফেয়ার্স, বিশেষ করে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্র্যাকটিস করব, যেটা আমরা ডেইলি করে থাকি এই চ্যানেলে। সাথে সাথে আমরা আজকে কিন্তু 20টি গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব এবং কোশ্চেন্সগুলো কিন্তু দারুণ দারুণ বাছাই করা কোশ্চেন্স আজকে আমি রেখেছি। তো শেষ পর্যন্ত সকলে থাকবে, শেষ পর্যন্ত ক্লাসটি কিন্তু দেখবে। চলো শুরু করা যাক আজকের আমাদের 13ই জুনের কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব। কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা মান্থলি পিডিএফ প্রকাশ করে থাকি, সেটা পেতে হলে অবশ্যই TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো। সেখানে তোমরা মান্থলি এবং ইয়ারলি বুক পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সের। সাথে সাথে আমাদের পেইড কোর্সে তোমরা ভর্তি হয়ে তোমাদের ক্লাস সেখান থেকে কন্টিনিউ করতে পারো। প্রথম প্রশ্ন, দিবস রিলেটেড একটা প্রশ্ন। প্রতি বছর কোন তারিখে সারা বিশ্ব জুড়ে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালন করা হয়? প্রতি বছরেই এটা পালন করা হয়ে থাকে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস। অবভিয়াসলি এটা জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করছি, তাহলে নিশ্চয়ই এটা জুন মাসের কোনো দিনে। তো জুনের 12 নাকি 13 তারিখে, দুটো আমরা জুন মাসের থেকে অপশন পাচ্ছি। সঠিক উত্তর হবে 12ই জুন প্রতি বছর পালন করা হয়। এভরি ইয়ার on 12th June, the World Day Against Child Labor brings together government, employers and workers organization, businesses and civil society. প্রতি বছর এই 12ই জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালন করা হয়। আর এই দিবসের আবহে ডিয়ার স্টুডেন্টস, গভর্নমেন্ট, এমপ্লয়ার্স, সরকারি কর্মচারী এবং কর্মচারী যে কর্তৃপক্ষ, অর্গানাইজেশন এবং সাথে সাথে ব্যবসা বাণিজ্যিক এবং সিভিল সোসাইটি যেটা আছে আমাদের নাগরিক সমাজ, তারা কিন্তু একত্রিত হয়ে থাকে। ওকে, চলো এর পরবর্তী প্রশ্ন, 2026 সালে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি কোন দেশে অনুষ্ঠিত হলো? ইতিমধ্যে শুরু হয়ে গেছে ফিফা বিশ্বকাপ, প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়। প্রথম অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 1930 সালে। আচ্ছা, এই বছরে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে 3টি দেশে। প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজিত হয়েছিল উরুগুয়েতে। প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপটা জিতেছিল কিন্তু উরুগুয়ে, তাই তো? আচ্ছা, গত দিনের কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা প্র্যাকটিস করেছিলাম এই বছরের কারেন্ট যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, সেখানে অংশগ্রহণ করতে চলেছে 48টি দেশ, যেটা ফিফা ওয়ার্ল্ড কাপে আগে কখনো কিন্তু হয়নি। আচ্ছা, প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ উরুগুয়েতে হয়েছিল। এই বছর ফিফা ওয়ার্ল্ড কাপ 3টি দেশে আয়োজিত হবে, সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। এর ভিতরে উদ্বোধনী ম্যাচটা আয়োজিত হলো মেক্সিকো দেশে। The opening match of the 2026 FIFA World Cup was conducted in Mexico. দেখো, মেক্সিকোতে এটা আয়োজিত হলো ওপেনিং ম্যাচটা, সেটা আয়োজিত হলো এস্তাদিও আজতেকা বলে একটা মেক্সিকোর স্টেডিয়াম আছে, সেই স্টেডিয়ামে আয়োজিত হলো এবং প্রথম উদ্বোধনী ম্যাচে সম্মুখীন হয়েছিল মেক্সিকো এবং সাউথ আফ্রিকা। 2010 সালে সাউথ আফ্রিকাতে যে বিশ্বকাপ হয়েছিল, সেই বিশ্বকাপেও কিন্তু মেক্সিকো আর সাউথ আফ্রিকা মুখোমুখি হয়েছিল। সেখানে সাউথ আফ্রিকা ম্যাচটা জিতেছিল। আর সম্প্রতি সেই 2010 সালের মেক্সিকো যে হেরেছিল প্রথম ম্যাচে, সেটার মধুর একটা প্রতিশোধ নিয়ে মেক্সিকো এই বিশ্বকাপের ওপেনিং ম্যাচে জয়লাভ করলো নিজের হোম গ্রাউন্ডে। ওকে, এর পরবর্তীতে তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমার ফেভারিট টিমকে এই বছর ফিফা ওয়ার্ল্ড কাপে কোন দলকে তুমি সাপোর্ট করছো এবং কোন দল জিততে পারে। অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। এই ফিফা ওয়ার্ল্ড কাপে তুমি কোন প্লেয়ারকে দেখতে চাও অ্যাজ এ বেস্ট প্লেয়ার হিসাবে, সে খেলুক, সবচেয়ে ভালো খেলুক এবং তার হাতে ফিফা ওয়ার্ল্ড কাপ উঠে আসুক। কমেন্ট বক্সে সকলে জানাবে তোমার ফেভারিট প্লেয়ার, ফেভারিট টিম কি। নেক্সট আমরা পরেরটাতে চলে আসি। আচ্ছা, নতুন দিল্লিতে অনুষ্ঠিত নীতি আয়োগের 11তম পরিচালনা পর্ষদের বৈঠকে কে সভাপতিত্ব করলেন? সম্প্রতিকালে আয়োজিত হলো নতুন দিল্লিতে নীতি আয়োগের 11তম পরিচালনা পর্ষদের বৈঠক। সেই বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা জানি পদাধিকার বলে নীতি আয়োগের চেয়ারম্যান। ইয়েস, তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী চেয়ার্স 11th গভর্নিং কাউন্সিল মিটিং অফ নীতি আয়োগ ইন নিউ দিল্লি। এটা কোথায় তাহলে আয়োজিত হলো? নতুন দিল্লিতে আয়োজিত হয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রক টেলিযোগাযোগ বিধিমালা
2026 বা টেলিযোগাযোগ বিধিমালা 2026 একটি খসড়া প্রকাশ করেছে। একটা বিধিমালা, একটা বিধি নিয়ম, এর একটা খসড়া সম্প্রতিকালে একটা মন্ত্রক প্রকাশ করেছে। কোন মন্ত্রক? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় আইন মন্ত্রক, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক, নাকি তথ্য সম্প্রচার মন্ত্রক? দেখো, টেলিযোগাযোগ মানে স্টুডেন্টস যে টেলিকমিউনিকেশনের ব্যাপারটা, সেটা অ্যাকচুয়ালি তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনে আসে, তাহলে তারা সম্প্রতিকালে এটা প্রকাশ করেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রক। দ্য ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি হ্যাজ রিলিজড দ্য ড্রাফট টেলিকমিউনিকেশন রুলস 2026। তারা সম্প্রতিকালে একটা খসড়া প্রকাশ করেছে টেলিকমিউনিকেশনের রুলসের বা টেলিকমিউনিকেশন বিধি নিয়মের, সম্প্রতিকালে প্রকাশ করেছে। আচ্ছা, প্রিটেনিং টু টেলিভিশন, রেডিও অ্যান্ড রিলেটেড সার্ভিস ফর পাবলিক কনসালটেশন। তো এটাকে প্রকাশ করা হয়েছে এবং প্রকাশ করে এই খসড়াটা বিভিন্ন টেলিভিশন বা রেডিও বিষয়ক যে সার্ভিসেস গুলো আছে, পরিষেবা আছে, সে বিষয়ে জনমত নেওয়ার জন্য কিন্তু এটা সম্প্রতিকালে প্রকাশ করা হয়েছে। কিসের জন্য প্রকাশ করেছে? পাবলিক কনসালটেশনের জন্য এটা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এটা সম্প্রতিকাকে তুরস্কে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে। রিসেন্টলি নিযুক্ত করা হলো তুরস্কে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে। কাকে? অ্যান্সার হচ্ছে অপশন এ, রুদ্র গৌরব শ্রেষ্ঠ। রুদ্র গৌরব, এটা গৌরব হবে, ঠিক আছে, গৌরব হয়ে গেছে। যাই হোক, রুদ্র গৌরব শ্রেষ্ঠ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নেক্সট অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া টু রিপাবলিক অফ তুর্কি। দেখো, তুরস্ক বা তুরস্ক প্রজাতন্ত্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত তাহলে গৌরব শ্রেষ্ঠ হতে চলেছে। এবং তুরস্ক দেশটা সম্পর্কে জেনে রাখো, তুরস্কের রাজধানী হচ্ছে আঙ্কারা, তুরস্কের মুদ্রার নাম হচ্ছে তুর্কি লিরা। আমাদের স্ট্যাটিক জিকে বেস প্রশ্ন হয়ে থাকে এটা থেকে, যে তুরস্কের রাজধানীর নাম কি, তুরস্কের মুদ্রার নাম কি। আমরা এটা জেনে রাখবো, তুরস্কের মুদ্রা হচ্ছে তুর্কি লিরা, তুরস্কের রাজধানী আঙ্কারা। অনেক স্টুডেন্ট ভুল করে তুরস্কের রাজধানী ইস্তানবুল করে দেয়। জেনে রাখবে, ইস্তানবুল তুরস্কের সব থেকে বড় এবং সব থেকে ধনী শহর, বাট তুরস্কের রাজধানী কিন্তু নয়। বিশ্ব ব্যাংকের সিপিপিআই 2025 রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে সেরা পারফর্ম করা কন্টেইনার বন্দর হলো। ভারতবর্ষের সব থেকে বড় কন্টেইনার বন্দরের নাম কি? তুমি যদি জানো, যদি একটু ভূগোল পড়ে থাকো, তাহলে কিন্তু তোমরা জানো যে ভারতবর্ষে বিভিন্ন যে বন্দরগুলো আছে তার মধ্যে সব থেকে বড় কন্টেইনার বন্দরের নাম হচ্ছে জওহরলাল নেহেরু পোর্ট বা জেএনপি। এটাকে আমরা আরেকটা নাম দিয়ে থাকি জওহরলাল নেহেরু বন্দরকে, নভ সেবা বন্দর, তাই তো? তো নবসেবা বন্দরটা সম্প্রতিকালে সিপিপিআই মানে কি বলে দিচ্ছি, মহারাষ্ট্রর জওহরলাল নেহেরু পোর্ট অথরিটি জেএনপিএ রিটেন ইটস পজিশন অ্যাট ইন্ডিয়াস বেস্ট পারফর্মিং কন্টেইনার পোর্ট ইন দ্য ওয়ার্ল্ড ব্যাংকস কন্টেইনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স। তাহলে এটা কারা প্রকাশ করে? বিশ্ব ব্যাংক প্রকাশ করে থাকে কন্টেইনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স। সেই কন্টেইনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্সে জেএনপি সম্প্রতিকালে কি করলো, তারা তাদের যে টপ পজিশন সেটা ধরে রেখেছে, মানে আগে থেকেই এরা কিন্তু বেস্ট পারফর্মার ছিল। আচ্ছা, ক্লাইম্বিং ওয়ান প্লেস টু র্যাঙ্ক 22nd গ্লোবালি। তো এক পজিশন কিন্তু উপরে উঠে এসেছে এবং বিশ্ব জুড়ে বা বিশ্বের র্যাঙ্কিং এ 22 নম্বর পজিশনে কিন্তু এই জেএনপি উঠে এসেছে বেস্ট পারফর্মার কন্টেইনার বন্দরের তালিকায়। নেক্সট, এই প্রশ্নটা সম্প্রতিকাকে বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে। এটা অনেকদিন আগে নামটা ঘোষণা করা হয়েছিল, কিন্তু সম্প্রতিকালে তিনি তার কার্যভারটা গ্রহণ করেছেন অ্যাজ এ বাংলাদেশের হাই কমিশনার হিসাবে। সেই ব্যক্তির নাম কি? প্রণয় ভার্মা, দীনেশ ত্রিবেদী, বিক্রম দোরাইস্বামী নাকি হর্ষবর্ধন শ্রিংলা? রাইট অ্যান্সার দীনেশ ত্রিবেদী। অপশন বিতে আমরা তার নামটা পাচ্ছি। ইন্ডিয়াস নিউলি অ্যাপয়েন্টেড, নবনিযুক্ত হাই কমিশনার টু বাংলাদেশ, বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী অ্যারাইভ ইন দা কান্ট্রি অন ফ্রাইডে। শুক্রবারে তিনি কিন্তু বাংলাদেশে পৌঁছেছেন অ্যাজ এ ভারতের নতুন হাই কমিশনার হিসাবে। নেক্সট প্রশ্ন, নেক্সট কি বলা হচ্ছে, সম্প্রতি প্রয়াত ভারতীয় ক্রীড়াবিদ যশপাল রানা কোন খেলার সাথে যুক্ত ছিলেন? এখানে একটা স্পেস হবে, ঠিক আছে, এখানে একটা স্পেস কম পড়ে গেছে। সম্প্রতি প্রয়াত হয়েছেন ভারতীয় ক্রীড়াবিদ, প্রাক্তন একজন ক্রীড়াবিদ
যশপাল রাণা, তিনি যুক্ত ছিলেন শুটিং খেলার সাথে। ইনি এশিয়ান গেমসে পদক জিতেছেন, অর্জুন পুরস্কার পেয়েছেন এবং বিভিন্ন তোমার হচ্ছে টুর্নামেন্টে ভারতকে রিপ্রেজেন্ট করেছেন এবং ভারতের হয়ে পদক জিতেছেন, সেরার তালিকায় উঠে এসেছিলেন। সেই শুটিং লেজেন্ড অ্যান্ড কোচ যশপাল রাণা ডাইস অ্যাট 49, তিনি 49 বছর বয়সে মারা গেছেন। প্রোফাউন্ড লস টু ইন্ডিয়ান স্পোর্টস, ভারতীয় ক্রীড়া জগতে একটা অপূরণীয়, প্রোফাউন্ড লস, অপূরণীয় ক্ষতি হয়ে গেল। কে বলেছেন? শেষ পিএম মোদি, মোদিজি এটা বলেছেন সম্প্রতিকালে একটা পোস্টের মাধ্যমে। নেক্সট হচ্ছে গ্রামীণ এলাকায় ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে সম্প্রতি কোন রাজ্য সরকার প্রজেক্ট গঙ্গা চালু করেছে? বলো, কোন রাজ্য সরকার সম্প্রতি? 9 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স এর আজকের প্রশ্ন। গ্রামীণ এলাকায় যোগাযোগ ব্যবস্থা বা ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা উন্নতি করতে সম্প্রতিকালে উত্তরপ্রদেশ রাজ্য প্রজেক্ট গঙ্গা চালু করেছে। উত্তরপ্রদেশ লঞ্চেস প্রজেক্ট গঙ্গা টু বুস্ট রুরাল ডিজিটাল কানেক্টিভিটি। ওকে, আচ্ছা, এটা কিভাবে সম্ভব হবে? গ্রামীণ অঞ্চলে ইন্টারনেট পরিষেবা যদি পৌঁছে দেওয়া যায়, ব্রডব্যান্ড পরিষেবা যদি পৌঁছে দেওয়া যায়, তাহলে গ্রামীণ অঞ্চলটা, সেখানকার যোগাযোগ ব্যবস্থা বা ডিজিটাল কানেক্টিভিটি ভালো হবে। সেটা কিন্তু উত্তরপ্রদেশ সরকার মনে করেছেন এবং প্রজেক্ট গঙ্গা চালু করেছেন, যেটার মাধ্যমে গ্রামীণ অঞ্চলে তোমার ব্রডব্যান্ড বা তোমার মোবাইল টাওয়ার ইত্যাদি স্থাপন করা হবে এবং গ্রামের সাথে কানেক্টিভিটি বাড়ানো হবে। এরপরেরটা, বা গ্রামকে আরো ডিজিটালি তোমার উন্নত করে তোলা হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নের জন্য সম্প্রতি কোন রাজ্য সরকার ইউএনডিপির সাথে একটি মৌ স্বাক্ষর করেছে? ইউএনডিপির ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলে একটা সংস্থা আছে। এটা 1965 এ স্থাপিত হয়। সদর দপ্তর অবস্থিত আছে নিউ ইয়র্কে। তো এই যে ইউএনডিপি সংস্থা আছে, তাদের সাথে টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং জলবায়ু পরিবর্তন, যে তোমার ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সেটা মোকাবিলা করার জন্য ডেয়ার স্টুডেন্টস হিমাচল প্রদেশ রাজ্য সরকার চুক্তি স্বাক্ষর করেছে। হিমাচল প্রদেশ গভর্নমেন্ট হ্যাজ সাইন্ড এ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, একটা সমঝোতা স্বাক্ষর করেছে উইথ দ্য ইউনাইটেড, মাফ করবে, সরি, United Nations Development Program promote climate resilient, inclusive and sustainable development across the state. Sorry. সমগ্র রাজ্য জুড়ে, অর্থাৎ হিমাচল প্রদেশ রাজ্য জুড়ে জলবায়ু সহনশীলতা, রেসিলিয়েন্ট এবং ডেয়ারি স্টুডেন্টস যে অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুসিভ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন, সেটা বৃদ্ধি করতে, সেটার প্রসার ঘটাতে সম্প্রতি এটা কিন্তু স্বাক্ষর করেছে হিমাচল প্রদেশ এবং ইউএনডিপি। আচ্ছা, লক্ষ্য কেপি মেন এবং ডব্লিউপি যাদের, তারা আমাদের নতুন ব্যাচে যুক্ত হতে পারো। এটা একটা প্র্যাকটিস ব্যাচ হতে চলেছে এবং যাদের প্র্যাকটিস করার ইচ্ছা, সিলেবাস ভিত্তিক প্র্যাকটিস, মিক্স প্র্যাকটিস, সবকিছুই এখানে আমরা করাবো। তো অবশ্যই সকলে আমাদের উপরে যারা ভরসা করো, এই ব্যাচে তোমরা অ্যাডমিশন হতে পারো এবং তোমার প্র্যাকটিসটা আরো কিন্তু পাকাপোক্ত মজবুত করতে পারো। চলো আমরা সরাসরি আজকের প্রশ্ন উত্তরে চলে আসি। আজকের কোশ্চেনটা একটু টাফ হবে, কারণ পরের দিনে ডব্লিউবিসিএস দের এক্সাম আছে। যারা কে ডব্লিউবিসিএস এক্সাম দিতে যাবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং তোমরা যদি চাও কমেন্ট বক্সে এটাও জানাবে যে আমি তোমাদের জন্য এই চ্যানেলে একটা ম্যারাথন ক্লাস করালে কেমন হয়। আমি চেষ্টা করব তোমাদের জন্য একটা ম্যারাথন ক্লাস করানোর। কমেন্ট বক্সে তোমরা জানাবে যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দিতে চলেছো। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা রচনার দায়িত্ব কার ছিল? যারা 2015 সালে নীতি আয়োগ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। ভারতে একটা সংস্থা ছিল, যে সংস্থাটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া তৈরি করত, রচনা করত। 2015 সালে সেই সংস্থাটাকে নীতি আয়োগ দ্বারা রিপ্লেস করে দেওয়া হয়েছে, প্রতিস্থাপিত করে দেওয়া হয়েছে। সেটি হলো প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন। এটা অসাংবিধানিক বা অসংবিধিবদ্ধ একটা সংস্থা ছিল, মানে সংবিধানের কোনো উল্লেখ নেই। প্রথমত, এটা গঠন হয়েছিল কত সালে? গঠন হয়েছিল 1950-এ। 2015-তে এটা বাদ দেওয়া হয়েছে, মানে 65 ইয়ার্স, 65 বছর ধরে প্ল্যানিং কমিশন কাজ করেছিল। আচ্ছা,
এরপরে আরেকটা জিনিস জেনে রাখবে, পরিকল্পনা কমিশনের কাজ ছিল কি, পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া রচনা করা। সেই খসড়াটাকে চূড়ান্তভাবে অনুমোদন করত জাতীয় উন্নয়ন পরিষদ বা এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এটা 1952 গঠন হয়, 1952 সালে গঠন হয়েছিল। জেনে রাখবে আরো একটা জিনিস, নীতি আয়োগ, প্ল্যানিং কমিশন এবং জাতীয় উন্নয়ন পর্ষদ এই তিনটেরই চেয়ারম্যান হতেন পদাধিকার বলে প্রধানমন্ত্রী। এখনো নীতি আয়োগের চেয়ারম্যান পদাধিকার বলে প্রধানমন্ত্রী আছেন। পণ্ডিত রবিশঙ্কর প্রখ্যাত মাইহার ঘরানার শিল্পী ছিলেন। এই ঘরানার প্রতিষ্ঠাতা কে? বলো। দেখো, এই ঘরানার সঠিক উত্তর হচ্ছে প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন খান বা উস্তাদ আলাউদ্দিন। ঠিক আছে, দেখো উস্তাদ আলাউদ্দিন ইনি হচ্ছেন একজন সরোদ এবং সেতার বাদ্যযন্ত্রের বাদক ছিলেন। বিশেষ করে সরোদ বাজানোর জন্য তিনি পরিচিত ছিলেন। এনার আরো একজন এই ঘরানার শীর্ষে মানে সদস্যের নাম বলি, যার নাম হচ্ছে তেজেন্দ্র নারায়ণ মজুমদার। আমি সংক্ষেপে তেজেন্দ্র মজুমদার লিখবো। 2025 সালে এই তেজেন্দ্র মজুমদার পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। হ্যাঁ, যিনি এই পণ্ডিত রবিশঙ্করের শিষ্য ছিলেন। ইনিও একজন তোমার হচ্ছে সরোদ বাদ্যযন্ত্রের বাদক ছিলেন এবং ইনি উস্তাদ আলাউদ্দিনের এই মাইহার ঘরানার একজন সদস্য, তেজেন্দ্র নারায়ণ মজুমদার। তাহলে আলাউদ্দিন তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন মাইহার ঘরানা। আচ্ছা, জাকির হোসেন কোন ঘরানার সদস্য জানো? পাঞ্জাব ঘরানার একজন তবলা বাদক। আচ্ছা, তবলা বাদ্যযন্ত্রের বাদকদেরও ঘরানা হয়ে থাকে। পাঞ্জাব ঘরানার একজন তবলা বাদক উস্তাদ জাকির হোসেন। পণ্ডিত যশরাজ হচ্ছে মেওয়াতি ঘরানা, মেওয়াতি ঘরানার একজন গায়ক ছিলেন। ঠিক আছে, মেওয়াতি ঘরানা। আচ্ছা, দেখো এরপরে যদি আমি দেখি, উস্তাদ আমজাদ আলী খান ইনি একজন প্রথমত হচ্ছে সরোদ বাদ্যযন্ত্রের বাদক, কিন্তু ইনি কোনো পার্টিকুলার যদি আমরা বলি একটা ঘরানার সাথে যুক্ত নেই। ইনি কোনো পার্টিকুলার ঘরানার সাথে যুক্ত নেই, তবে মাল্টিপল ঘরানার সাথে তিনি যুক্ত। যেমন গোয়ালিয়র ঘরানার সাথে তার কিন্তু গোয়ালিয়র ঘরানার ইজ দ্য মোস্ট ওল্ডেস্ট মিউজিক ঘরানা ইন ইন্ডিয়া, ভারতবর্ষের মধ্যে। সেই ঘরানার কিন্তু একজন মেম্বার আমরা বলতে পারি ছিলেন আমজাদ আলী খান। শুধু তাই নয়, তার সাথে সাথে আরো অনেক ঘরানার সাথে তার কিন্তু অ্যাসোসিয়েশন আছে, বা আরো আরো ঘরানার সাথে তিনি কিন্তু একটু অর্ধেক হলেও যুক্ত। ওকে, সো আমরা শুধু জেনে রাখবো তিনি একজন সরোদ বাদক আমজাদ আলী খান। এরপরেরটা, প্রাচীন ভারতে একটি শক্তিশালী ও কেন্দ্রীভূত প্রশাসন প্রতিষ্ঠার জন্য কোন শাসক পরিচিত? প্রাচীন ভারতে একটি শক্তিশালী এবং কেন্দ্রীভূত একটা শাসন প্রতিষ্ঠার জন্য পরিচিত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। শুধু তিনি একাই কি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? ছিলেন না, কৌটিল্য বা চাণক্যও ছিলেন। হ্যাঁ কি না? কৌটিল্য বা চাণক্যও কিন্তু এই শাসক বা এই মৌর্য বংশ প্রতিষ্ঠার অন্যতম কাণ্ডারী ছিলেন। আচ্ছা, মৌর্য বংশের প্রতিষ্ঠার পিছনে কৌটিল্যর যতটা অবদান ছিল সেই সম্পর্কে বর্ণনা আমরা পেয়ে থাকি অর্থশাস্ত্র বলে একটা গ্রন্থে। শুধু অর্থশাস্ত্র নয়, আরো একটা গ্রন্থে যেটার নাম হচ্ছে ইন্ডিকা। ইন্ডিকা গ্রন্থটা লিখেছিলেন মেগাস্থিনিস নামক একজন গ্রিক পরিব্রাজক, গ্রিক একজন দূত তিনি লিখেছিলেন, যিনি সেলুকাসের দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন। আর অর্থশাস্ত্র লিখেছিলেন কৌটিল্য বা চাণক্য। এই দুটো বই হচ্ছে সবচেয়ে ভালো আমরা বলতে পারি রেফারেন্স টু নোন দা মৌর্যান ডাইনেস্টি। মৌর্য ডাইনেস্টিকে জানার জন্য সব থেকে ভালো আমরা বলতে পারি দুটো রেফারেন্স। গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়াটি কোষের কোন অংশে সম্পন্ন হয়? প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক উভয় ধরনের কোষে আমরা গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়া দেখতে পাবো। এটা অ্যাকচুয়ালি ঘটে কোথায়? এটা সাইটোপ্লাজমে ঘটে। কোষের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে সেখানে ঘটে। সমুদ্রপৃষ্ঠে প্রমাণ বায়ুর চাপ বা বায়ুমণ্ডলীয় চাপের মান কত? প্রথমত, বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ারিক যে প্রেসার সেটাকে আমরা 1 atm বলে থাকি। ঠিক আছে, 1 atm।
মানে 1 অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার। এবারে দেখো এটার এক এক জায়গাতে এক এক রকম কিন্তু মান আছে। আমরা বায়ুর চাপ বিভিন্ন ভাবে মাপতে পারি। বার বা মিলিবার এককে মাপতে পারি, অথবা পাস্কালে মাপতে পারি, পারদ স্তম্ভের দ্বারাও কিন্তু মাপা যায়, বিভিন্ন ভাবে মাপা যেতে পারে। তো এখানে আমরা যদি পারদ স্তম্ভের নিরিখে মাপি, সমুদ্র পৃষ্ঠ যেটা আছে সেই সমুদ্র পৃষ্ঠের 1 অ্যাটমোস্ফিয়ারিক যে বায়ুর চাপ সেটা পারদ স্তম্ভের 76 সেমি পারদ স্তম্ভের চাপের সমান। আচ্ছা, যদি আমরা এটা মিলিবারে নিয়ে যাই, মিলিবারে এটা হচ্ছে 1013.25 মিলিবার। ওকে, এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপ। এবারে যত তুমি উপরের দিকে যাবে তত বায়ুর চাপ কি হবে, কমতে থাকবে। এরপরে ভারতের কোন রাজ্যে বিখ্যাত নামদাফা জাতীয় উদ্যান অবস্থিত? এই যে বিখ্যাত নামদাফা জাতীয় উদ্যানটা আছে কোথায়? সঠিক উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশের নামদাফা জাতীয় উদ্যান। গুড। নেক্সট, নিম্নলিখিত কোনটি আরবিআই এর গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি নয়? বলো। মোরাল সোয়াশিয়ান, ক্রেডিট রেশনিং, সিআরআর, নাকি ডিরেক্ট অ্যাকশন? চারটে পদ্ধতির কথা বলা হচ্ছে, এর ভিতরে আরবিআই এর গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি নয়? ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে সিআরআর পড়ে না। সিআরআর মানে কি? সিআরআর মানে হচ্ছে ডিয়ার স্টুডেন্টস ক্যাশ রিজার্ভ রেশিও। দেখো ভালো করে বোঝো, এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই এর দেশের অর্থনীতিতে অর্থের সরবরাহ ও ঋণ নিয়ন্ত্রণের জন্য মূলত দুটো পদ্ধতি আছে। প্রথম হচ্ছে পরিমাণগত বা সাধারণ পদ্ধতি, আর একটা হচ্ছে গুণগত বা নির্বাচনী পদ্ধতি। পরিমাণগত পদ্ধতির যদি কথা বলি, এই পদ্ধতিগুলির মাধ্যমে সামগ্রিকভাবে অর্থনীতির মোট ঋণের পরিমাণের উপরে প্রভাব ফেলা যায়, হ্যাঁ, বা প্রভাব ফেলা হয়ে থাকে। সো এক কথায় এটা কিন্তু খুব বেশি আমরা যদি দেখি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত। সো এখানে দেখো পরিমাণগত পদ্ধতির মধ্যে আসে ক্যাশ রিজার্ভ রেশিও, তারপরে এসআরএল পদ্ধতি, স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, ওপেন মার্কেট অপারেশন বা ওএমও। এই বছরের শুরুতেই কিন্তু 2026-এর শুরুতে ওএমও করেছে আমাদের আরবিআই। আচ্ছা, এগুলো হলো পরিমাণগত পদ্ধতির অংশ, তাই সিআরআর কোনো গুণগত পদ্ধতি মধ্যে পড়ে না। ক্লিয়ার? আচ্ছা, গুণগত পদ্ধতি, ঠিক আছে। গুণগত পদ্ধতি বা কোয়ালিটেটিভ মেথড, এই পদ্ধতিগুলির মাধ্যমে নির্দিষ্ট কোনো ক্ষেত্র বা উদ্দেশ্যে ঋণের প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়ে থাকে নির্দিষ্ট ক্ষেত্রে। যেমন মোরাল সোয়াশিয়ান, এর অর্থ হচ্ছে নৈতিক প্ররোচনা। বাণিজ্যিক ব্যাংকগুলির আরবিআই এর নীতি মেনে চলার জন্য অনুরোধ বা পরামর্শ দেওয়া হয়। ক্রেডিট রেশনিং, বিভিন্ন ক্ষেত্রের জন্য ঋণের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া হয়। এবং ডিরেক্ট অ্যাকশন, কোনো ব্যাংক নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে জরিমানা বা শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। এই হচ্ছে দুটো পদ্ধতি। সবচেয়ে বেশি ব্যবহার করা হয় পরিমাণগত পদ্ধতি বা কোয়ান্টিটেটিভ পদ্ধতি বা কোয়ান্টিটেটিভ মেথড যেটা আছে, যার মধ্যে সিআরআর, এসএলআর, ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, এগুলো তো আমরা আগেও পড়েছি। ওপেন মার্কেট অপারেশন কেন করা হয়? বাজারে লিকুইডিটি মেনটেন করার জন্য এগুলো করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন ইজ, কোন প্রাচীন ঐতিহাসিক উৎসে পুষ্যমিত্র সংঘের কর্তৃক সম্পাদিত দুটি অশ্বমেধ যজ্ঞের উল্লেখ পাওয়া যায়? অশ্বমেধ যজ্ঞ মানে জানো নিশ্চয়ই, আগেকার দিনে বিভিন্ন শাসকেরা কি করতো জানো, একটা করে ঘোড়া ছেড়ে দিত এবং যজ্ঞ করে একটা ঘোড়া ছেড়ে দেওয়া হতো। সেই ঘোড়া যে যে রাজ্যের উপর দিয়ে যাবে, সেই ঘোড়া যদি সেই রাজ্যটা পার করে ফেলে, মনে করা হয় যে ওই রাজ্য কিন্তু সেই রাজার বশ্যতা স্বীকার করেছে। আর ঘোড়াটাকে তুমি যদি বাধা দাও, তাহলে সেই রাজার সাথে তোমার যুদ্ধ অনিবার্য, তোমার যুদ্ধ করতে হবে। এটাকে অশ্বমেধ যজ্ঞ বলা হচ্ছে। তো পুষ্যমিত্র শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা, ইনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং তার এই যজ্ঞের কথা আমরা অযোধ্যা লিপি থেকে পেয়ে থাকি। আচ্ছা, এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের সম্পর্কে পাওয়া যায়। সমুদ্রগুপ্তের সম্পর্কে আমরা পাই। জুনাগড় লিপি থেকে রুদ্র দমনের সম্পর্কে আমরা পাই। শক রাজা রুদ্র দমনের সম্পর্কে বর্ণনা করা হয়েছে জুনাগড় লিপি থেকে। এটাকে আমরা আরেকটা নাম দিয়ে থাকি, জুনাগড় লিপিকে গিরনা লিপি বলা হয়। যেহেতু এটা গুজরাটের গিরনা পাহাড়ে পাওয়া গেছে, তাই এটাকে গিরনা লিপি বলা হয়। হাতিগুম্পা লিপি থেকে খারবেল বা কলিঙ্গরাজ খারবেলের সম্পর্কে বর্ণনা
পাওয়া যায়। নেক্সট কোশ্চেন ইজ মেরি কম কোন বছর এবং কোন স্থানে অলিম্পিক বক্সিং এ ব্রোঞ্জ পদক জেতেন? মেরি কম ইনি হচ্ছেন ভারতবর্ষের একজন বক্সার, তাই তো? ভারতবর্ষে অনেক বক্সার আছে, যেমন লাভলিনা বরগোহাই, লাভলিনা বরগোহাই, নিখাত জারিন, মীনাক্ষী হুডা, এরা হচ্ছে ভারতবর্ষের বর্তমানে বক্সার, এবং মেরি কম তাদের লিস্টে কিন্তু আছেন। তো মেরি কম তিনি অলিম্পিকে পদক জিতেছিলেন 2012 লন্ডন অলিম্পিকে। আমি এই অলিম্পিক গুলো সম্পর্কে একটু বলি। 2016 অলিম্পিকে পারফরমেন্স যদি আমরা বলি, এই অলিম্পিকে পিভি সিন্ধু ভারতবর্ষের প্রথম মহিলা হিসাবে রৌপ্য পদক জিতেছিলেন এই 2016 রিও অলিম্পিকে, এবং সাক্ষী মালিক ভারতবর্ষের প্রথম কুস্তিগির হিসাবে, মহিলা কুস্তিগির হিসাবে পদক জিতেছিলেন, হ্যাঁ, এই রিও অলিম্পিকে। টোকিও অলিম্পিক 2020-তে আমাদের ভারত থেকে সবচেয়ে ভালো পারফরমেন্স করেছিলেন নীরজ চোপড়া। তিনি প্রথম জ্যাভলিন থ্রোয়ার বা অ্যাথলেটিক্স ফিল্ডে প্রথম ভারতীয় হিসাবে গোল্ড মেডেল জেতেন। আর ওভারঅল ভারতের যদি আমরা মেডেল ফিল্ড দেখি, সেখানে অভিনব বিন্দ্রার পরে সেকেন্ড ব্যক্তিগত গোল্ড মেডেলটা এসেছিল এখানে নীরজ চোপড়ার হাত ধরে 2020 টোকিও অলিম্পিকে। আর 2008-এর বেইজিং অলিম্পিকে সব থেকে বড় পারফরমেন্স হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান বা প্রথম ভারতীয় হিসাবে গোল্ড মেডেল জিতেছিলেন ইন্ডিভিজুয়াল ভাবে, ব্যক্তিগতভাবে অভিনব বিন্দ্রা, ভারতীয় শুটার। ওকে, 2024 প্যারিস অলিম্পিকের কথা যদি বলি, নীরজ চোপড়া রূপো জিতেছিলেন পুরুষদের জ্যাভলিন থ্রোতে। তাহলে নীরজ চোপড়ার দুটো অলিম্পিক পদক আছে। 20-তে তিনি সোনা জিতেছিলেন, 24-এ গিয়ে তিনি পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে একটা ন্যারো মার্জিনে হেরে যান এবং তাকে রূপো নিয়ে কিন্তু শান্ত থাকতে হয়েছিল। তাহলে রূপো তিনি জিতেছেন। 89.45 মিটারে তিনি একটা জ্যাভলিন ছুঁড়েছিলেন। মনু ভাকের 10 মিটার যে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল শুটিং, সেখানে একটা ব্রোঞ্জ জেতেন, এবং সেই মনু ভাকের এবং সরবজিৎ সিং 10 মিটার এয়ার পিস্তল মিক্স টিমে আবার একটা ব্রোঞ্জ জেতেন। মনু ভাকের হয়ে যায় ভারতের ইতিহাসে, অলিম্পিকের ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি একই অলিম্পিকে জোড়া পদক জিতেছেন। স্বপ্নিল কুশলে তিনি কিন্তু শুটিং খেলাতে, বিশেষ করে রাইফেল শুটিং এ তিনি একটা ব্রোঞ্জ জেতেন। তাহলে ভারত কতগুলি ব্রোঞ্জ জিততে? 5টা ব্রোঞ্জ জিতেছে, একটা রূপো জিতেছে। এছাড়া ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ জিতেছে। ওকে, হরমনপ্রীত তোমার হচ্ছে সিং যিনি অধিনায়ক ছিলেন, পরবর্তীতে এই হরমনপ্রীত সিং কে দেয়া হয়েছিল 2024-এর জন্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। আমান শেরওয়াত 21 বছর বয়সী, 21 বছর বয়সে তিনি জিতেছেন একটা অলিম্পিক পদক, এবং তিনি হয়ে গেছেন ভারতের অলিম্পিকের ইতিহাসে সর্বকনিষ্ঠ একক অলিম্পিক পদক বিজয়ী। সব থেকে কম বয়সে তিনি কিন্তু সিঙ্গেল একটা পদক জিতেছেন, মাত্র 21 বছর বয়সে। আমান শেরওয়াত তিনি কিসের সাথে যুক্ত? কুস্তির সাথে। ওকে, নেক্সট প্রশ্নে আমরা আসি। 2026 সালে গ্রামি পুরস্কারে বেস্ট অডিও বুক ন্যারেশন অ্যান্ড স্টোরি টেলিং রেকর্ডিং বিভাগে কে বিজয়ী হয়েছেন? সম্প্রতিকালে গ্রামি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। উই অল আর নো দ্য গ্রামি অ্যাওয়ার্ড গিভেন ইন মিউজিক সেক্টর, মিউজিক যে সেক্টরটা আছে সেখানে দেওয়া হয় গ্রামি অ্যাওয়ার্ডটা। তো দিস ইয়ার, অর্থাৎ এই বছর, বেস্ট অডিও বুক ন্যারেশন অ্যান্ড শুটিং সরি ন্যারেশন অ্যান্ড স্টোরি টেলিং রেকর্ডিং বিভাগে কে বিজয়ী হয়েছেন? অ্যান্সার হচ্ছে দলাই লামা। এবারে অনেকে বলবে স্যার দলাই লামা তো একজন স্পিরিচুয়াল লিডার, তো তিনি এখানে গ্রামি অ্যাওয়ার্ড কিভাবে জিতলেন? অ্যাকচুয়ালি দলাই লামা ইনি হচ্ছেন চতুর্দশ দলাই লামা। দলাই লামা কে জানো? তিব্বতের যিনি সর্বোচ্চ আধ্যাত্মিক গুরু হয়ে থাকে বৌদ্ধ ধর্মের, তাকে দলাই লামা বলা হয়। তিনি হচ্ছেন 14তম দলাই লামা। তিনি সম্প্রতি বেস্ট অডিও বুক ন্যারেশন অ্যান্ড স্টোরি টেলিং রেকর্ডিং এর ক্ষেত্রে জিতেছেন গ্রামি অ্যাওয়ার্ড। তার একটা বই কিন্তু জিতেছে এটা। আচ্ছা, এটা বাড়ির কাজ দিয়ে রাখি। মানব দেহের ক্ষুদ্রতম অস্থি স্টেপিস শরীরের কোন অংশে অবস্থিত? কমেন্ট বক্সে সকলে এটা জানাবে। ওকে, এটা একদমই সহজ প্রশ্ন, খুবই সহজ। আর এটাও জানাবে যে মানব দেহের সব থেকে দীর্ঘতম হাড়ের নাম কি? ক্ষুদ্রতমটাও জানাচ্ছ যেমন, তেমন দীর্ঘতমটাও জানাবে। ওকে, মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয়েছিল? আজকে কিন্তু 20টা প্রশ্ন হবে,
পর্বটিতে। মিরাট ষড়যন্ত্র মামলা কবে হয়? এই ধরনের ষড়যন্ত্র মামলা কয়েকটা জেনে রাখবে। মিরাট ষড়যন্ত্র মামলা, কাকড়ি ষড়যন্ত্র মামলা, আলিপুর বোমা মামলা, হ্যাঁ, বা আলিপুর ষড়যন্ত্র মামলা, দিল্লি ষড়যন্ত্র মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। মিরাট ষড়যন্ত্র মামলায় মেইন অ্যাকুইজ ছিল তৎকালীন সময় কমিউনিস্ট পলিটিক্যাল পার্টির যারা লিডার ছিল তারা, বা তারা যে ধর্মঘট করছিল তার বিরুদ্ধে ব্রিটিশ সরকার একটা ষড়যন্ত্র মামলা শুরু করে এবং এটা হয়েছিল 1929-এ। ওকে, মিরাট ষড়যন্ত্র মামলা। নেক্সট কোশ্চেন ইজ, চলো, ভারতের সশস্ত্র বাহিনীতে নজরদারি বাড়ানোর জন্য হেরন ড্রোন কোন দেশ থেকে আমদানি করা হয়েছে? এটা অনেকদিন আগের একটু পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। হেরন বা হরন বলে এই ড্রোনটা ভারত কিন্তু আমদানি করেছে ইসরায়েল থেকে। এবং ভারতের যদি আমরা দেখি বিমান বাহিনী বা ইন্ডিয়ান আর্মিতে বিভিন্ন জিনিস কিন্তু বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে। যেমন ভারত রাশিয়ার কাছ থেকে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, যেমন সুখোই যুদ্ধ বিমান, তারপরে তোমার হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে S-400, আমরা দেখেছিলাম অপারেশন সিন্দুরের সময় S-400 ভারতকে কতটা কিন্তু বাঁচিয়েছিল বা সেভ করেছিল শত্রুপক্ষের মিসাইল গুলো থেকে, তাই তো। আচ্ছা, ফ্রান্স থেকে আমরা দাসো রাফায়েল, যেটা ভারতবর্ষের লিডিং আমরা বলতে পারি ফাইটার জেট, 4.5 জেনারেশন, মানে 4.5 জেনারেশন যাই বলো, 4.5 জেনারেশনের একটা ফাইটার জেট দাসো রাফায়েল, সেটা ভারত নিয়েছিল ফ্রান্স থেকে। অনুচ্ছেদ 300 এর অধীনে সম্পত্তির অধিকারের আইনি প্রকৃতি কি? সম্পত্তি অধিকারের আইনি প্রকৃতিটা কি? সম্পত্তির অধিকার আইন, এটা একটা সময় মৌলিক অধিকার ছিল, বাট 1978 সালে এটা বাদ গেছিল 44তম সংশোধনীর মাধ্যমে। তো 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা বাদ যায়, কিন্তু সংবিধান থেকে এটা বাদ যায়নি, মৌলিক অধিকার থেকে বাদ গেছিল। আর এটা বর্তমানে কিন্তু কোনো মৌলিক অধিকার নয়, তো এটা 32 ধারা অথবা মৌলিক অধিকার ইত্যাদির মধ্যে আসবে না। রাষ্ট্র কোনো আইনি ভিত্তি ছাড়াই তোমার সম্পত্তি নিয়ে নিতে পারে, এটাও ভুল হবে। অ্যান্সার হচ্ছে এটা একটি সাংবিধানিক আইনি অধিকার, যা শুধুমাত্র আইনের মাধ্যমে সম্পত্তি থেকে বঞ্চিত করার অনুমোদিত বা অনুমতি দেয়। ওকে, তাহলে আইনি অধিকার বর্তমানে এটা একটা সম্পত্তির অধিকার। আচ্ছা, নকরেম নৃত্য উৎসবটি মেঘালয়ের কোন প্রধানত উপজাতির দ্বারা প্রতি বছর মহা সমারোহে উদযাপিত হয়? প্রতি বছরেই উদযাপিত হয়ে থাকে মহা সমারোহে নকরেম, নংক্রেম, সরি এটা নংক্রেম উৎসব। রাইট অ্যান্সার খাসি, খাসি বলে একটা জনগোষ্ঠী আছে, তারা পালন করে। নেক্সট হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই কত সালে জাতীয়করণ করা হয় বা হয়েছিল? আরবিআই এটা ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংক, হ্যাঁ, ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংক। এটা এস্টাবলিশ বা স্থাপিত হয়েছিল 1935 এবং এটা ডিয়ার স্টুডেন্টস জাতীয়করণ কবে করা হয়েছিল? জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে। ওকে, নেক্সট কোশ্চেন ইজ, সম্প্রতি কাকে মাছলি ন্যাশনাল অ্যাওয়ার্ড, সম্প্রতি কে মাছলি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন? এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। দেখো, মাছলি কি? এটা একটা বাঘের নাম। রাজস্থানে একটা জাতীয় উদ্যান আছে রণথম্বর জাতীয় উদ্যান, হ্যাঁ, রণথম্বর জাতীয় উদ্যান। সেই রণথম্বর জাতীয় উদ্যান এটা একটা ব্যাঘ্র প্রকল্প। তো এখানে একটা বাঘ ছিল, মানে অনেক প্রবীণ একটা বাঘ, সেই বাঘটা বর্তমানে আর নেই। সেই বাঘটার নাম হচ্ছে মাছলি, এবং সেই বাঘের নাম অনুসারে প্রতি বছর যারা বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে ভালো কাজ করে থাকে তাদেরকে দেয়া হয় এই মাছলি জাতীয় পুরস্কার। এবং মাছলি জাতীয় পুরস্কার এই বছর পেয়েছেন অনিতা চৌধুরী। ইনি রাজস্থানের আহ একটা তোমার হচ্ছে অভয়ারণ্য আছে যেটার নাম হচ্ছে শেরগড় অভয়ারণ্য, শেরগড় স্যাংচুয়ারি বা অভয়ারণ্য, সেখানে তিনি পোস্টেড। এবং তিনি
সেখানে ডেরি স্টুডেন্ট চোরা শিকারীদের বিরুদ্ধে ভালো কাজ করেছেন, তাই তাকে সম্প্রতিকালে চোরা শিকার যেটা হয় বন্যপ্রাণীর সেটা বন্ধ করার জন্য, ভালো কাজের জন্য অনিতা চৌধুরীকে মাছলি ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এলিফ্যান্টা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? এলিফ্যান্টা গুহা, এই গুহার মধ্যে আমরা শিব মন্দির দেখতে পাই, হ্যাঁ, এবং এই গুহাটা অবস্থিত আছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে আরো দুটি গুহা হচ্ছে অজান্তা, যেখানে আমরা হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মের বিভিন্ন গুহা দেখতে পাবো, হ্যাঁ, অজান্তা গুহা। আর একটা হচ্ছে ইলোরা গুহা। ইলোরা গুহাতে হিন্দু, বৌদ্ধ এবং জৈন সেই তিনটে ধর্মেরই গুহা আমরা দেখতে পাবো। এবং ইলোরা গুহার মধ্যে একটা গুহা আছে, ইলোরা 16 নম্বর গুহা, যেটার নাম হচ্ছে তোমার কৈলাস গুহা। এখানে একটা কৈলাস মন্দির বলে মন্দিরও আমরা দেখতে পাই, ঠিক আছে, ইলোরা গুহার মধ্যে। তাহলে এলিফ্যান্টা, অজান্তা এবং ইলোরা গুহা তিনটেই কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রথমত, এবং এই তিনটেই অবস্থিত আছে কোথায়? তিনটেই অবস্থিত আছে মহারাষ্ট্রে। ভারতে প্রবর্তিত প্রত্যক্ষ কর বা ডিরেক্ট ট্যাক্সের একটি অন্যতম উদাহরণ নিচের কোনটি? আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি, আয় কর বা ইনকাম ট্যাক্স, নাকি পণ্য ও পরিষেবা কর সংক্ষেপে জিএসটি, নাকি উপরের সবগুলোই? তোমার কোনটি মনে হচ্ছে যে কোনটি এর ভিতরে ডিরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর? কি মনে হচ্ছে কোনটা প্রত্যক্ষ কর? ইনকাম ট্যাক্স একটা প্রত্যক্ষ কর, জিএসটি বা এক্সাইজ ডিউটি এগুলো হচ্ছে পরোক্ষ বা ইনডাইরেক্ট ট্যাক্স। মানবদেহের রক্তচাপ বা ব্লাড প্রেশার মাপার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? দ্যাটস ভেরি ইজি কোশ্চেন্স। এটা যারা বেশ কয়েক বছর ধরে পড়াশোনা করছে একটু অর্ধেক, তাদের কাছে তো এই ধরনের প্রশ্নগুলো জলভাত, তাই তো? ব্লাড প্রেশার মাপার জন্য ব্যবহার করা হয় স্ফিগমো ম্যানোমিটার, হ্যাঁ। বিখ্যাত আহ রাজনৈতিক রূপক ধর্মী উপন্যাস অ্যানিমাল ফার্ম কে লিখেছেন? বিখ্যাত একটা উপন্যাস এটা। চলো আরো একটা হিন্টস দেই, যে ব্যক্তির লেখা অ্যানিমেল ফার্ম উপন্যাসটা তিনি 1984 বলে একটা নোবেল বা উপন্যাস লিখেছেন, যেটা একটা সময় সরকার ব্যান করেছিল। 1984 নামের এই উপন্যাসটা রাজনীতির উপরে লেখা। এই উপন্যাসটা কিভাবে রাজনীতিক যারা কর্মকর্তা বা রাজনীতিক লিডাররা থাকে তারা একটা মানুষের ব্রেইন ওয়াশ করে তাদের নিজেদের পক্ষে নিয়ে নেয়, পুরো জিনিসটা কিন্তু এই 1984 এর মধ্যে বর্ণিত হয়েছে। কিভাবে তারা সবসময় তোমার উপরে স্পাই মানে গোয়েন্দাগিরি করে চলেছে সাধারণ জনগণের উপরে, হ্যাঁ, তারা সারা জীবন ক্ষমতায় থাকতে চায়, যার জন্য তারা প্রত্যেক মানুষকে ব্রেন ওয়াশ করেছে। এই সমস্ত বিষয় নিয়ে 1984 বইটা লেখা। অ্যান্ড যেটা কিন্তু এখনকার সময়ে প্রচুর কান্ট্রির রাজনৈতিক রিয়ালিটি তুলে ধরা হয়েছিল এই বইটাতে। এবং এই দুটি বই লিখেছেন জর্জ অরওয়েল। জর্জ অরওয়েলের লেখা বিখ্যাত বই। আমি 1984 বইটা তোমাদের রিকমেন্ড করব, যারা শুনতে চাও বা পড়তে চাও অবশ্যই পড়তে পারো। এবং ইউটিউবে এর বিভিন্ন অডিও বুক অ্যাভেলেবেল আছে, একবার শুনে দেখতে পারো। আমি বলবো এই বইটার সাথে তোমরা অনেক রিয়ালিটি মানে ম্যাচ করাতে পারবে এই 1984 বলে বইটার সাথে। অবশ্যই ইচ অ্যান্ড এভরিবডি যদি কখনো পড়ার সুযোগ হয় তো পড়ে দেখবে। জর্জ অরওয়েলের লেখা বিখ্যাত ফেমাস একটা বই এটা। ভালো থাকবে সকলে। নেক্সট তোমাদের পর্বের সাথে দেখা হচ্ছে পরবর্তীতে আরো কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন নিয়ে। আজকে একটু আলোচনাটা লং ছিল, লং হয়ে গেল সকালবেলাতে। এই ধরনের পর্ব দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো না করলে অবশ্যই ফলো করে নেবে। দিস ইজ আরাবুল রহমান, এতক্ষণ ছিলাম তোমাদের সাথে। বাই।